বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের আবারও আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব এবং আজকে আমার আলোচ্য বিষয় থাকবে লেনদেন বা ট্রানজ্যাকশনস। আজকে আমরা শিখব লেনদেনের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ট্রানজ্যাকশনস, ব্যবসায়িক লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য অর্থাৎ নেচার অর ফিচার্স অফ বিজনেস ট্রানজ্যাকশন। অর্থাৎ আজকে আমরা এই দুইটি প্রশ্ন খুব ভালোভাবে জানব এবং শিখব। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাস। প্রথমে আমি আলোচনা করব লেনদেনের ধারণা নিয়ে অর্থাৎ কনসেপ্ট অফ ট্রানজ্যাকশনস নিয়ে। লেনদেন শব্দটি হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত বিষয়। এর আবেদনিক অর্থ হল নেওয়া এবং দেওয়া অর্থাৎ আদান প্রদান অথবা গ্রহণ ও দান। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে যে কোনো আদান প্রদানই লেনদেন বলে গণ্য করা হবে না। ব্যবসায়িক লেনদেন হতে হলে অর্থ দ্বারা পরিমাপযোগ্য আদান প্রদান হতে হবে। সনাতন দৃষ্টিকোণ থেকে লেনদেন হলো কোনো ঘটনা যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। ঘটনাটির মধ্যে দুটি পক্ষ থাকতে হবে। আধুনিক দৃষ্টিতে যে ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলা হয়। কতিপয় প্রখ্যাত হিসাব বিজ্ঞানীগণের সংজ্ঞা নিয়ে এখন আলোচনা করব। এলসি ক্রোপারের মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপে আদান প্রদানকে লেনদেন বলে। নোবেল অ্যান্ড নিশঙ্গার তাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গ্রন্থে বলেন, লেনদেন হলো যদি কোনো ঘটনার দ্বারা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের পরিবর্তন ঘটে তাকে সেই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন বলে। হারম্যানসন অ্যান্ড আদার্সের মতে লেনদেন হলো একটি লিপিবদ্ধযোগ্য ঘটনা যা একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও খরচকে প্রভাবিত করে। পরিশেষে বলা যায় যে লেনদেন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত এমন কতগুলো আর্থিক ঘটনা যেগুলো দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মূলধনে পরিবর্তন হয়। দ্বারা পরিমাপযোগ্য দৃশ্যমান ও অদৃশ্যমান কোনো ঘটনার দ্বারা
যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটে তবেই তাকে লেনদেন বলা হয়। এখানে উল্লেখ্য যে আমি জনপ্রিয় সংজ্ঞার ক্ষেত্রে 3টি সংজ্ঞার কথা উল্লেখ করেছি। এখানে তোমরা যদি তোমাদের পরীক্ষায় লেনদেন সম্পর্কে বা লেনদেনের ধারণা সম্পর্কে জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে তোমরা প্রশ্নের মান অনুযায়ী সংজ্ঞা 1টি বা 2টি ইউজ করবে, অর্থাৎ সর্বোচ্চ 2টি ইউজ করবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ ব্যবসায়িক লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। নেচার অর ফিচার্স অফ বিজনেস ট্রানজ্যাকশন। ব্যবসায় সংঘটিত আর্থিক ঘটনা থেকে ব্যবসায়িক লেনদেন সৃষ্টি হয়। অনার্থিক কোনো ঘটনা ব্যবসায়িক লেনদেন হতে পারে না। ব্যবসায়িক লেনদেন হতে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর, আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা লেনদেন হতে হলে উক্ত ঘটনা দ্বারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এ পরিবর্তন 2 ভাবে হতে পারে। ক, মালিকানা সত্ত্বের পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন বা নিট পরিবর্তন। যে সকল লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বসহ সম্পদ বা দায়ের পরিমাণগত পরিবর্তন হলে তাকে নিট পরিবর্তন বলে। যেমন কর্মচারীকে 2500 টাকা বেতন প্রদান করা হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে খরচ বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, অপরদিকে নগদ সম্পত্তির পরিমাণও হ্রাস পেয়েছে। খ, কাঠামোগত বা গুণগত পরিবর্তন। যদি কোনো লেনদেন দ্বারা সম্পত্তি বা দায়ের বা উভয়ের শুধুমাত্র উপাদানগত পরিবর্তন ঘটে তবে তাকে কাঠামোগত পরিবর্তন বলে। যেমন 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করা হলো। এক্ষেত্রে 5,000 টাকার আসবাবপত্র অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল, অপরদিকে এই 5,000 টাকার আসবাবপত্র কেনার জন্য নগদ 5,000 টাকা সম্পত্তি হ্রাস পেল। 2 নম্বর, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই তা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। যেমন মালিক 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। এটি কোনো লেনদেন নয়, কেননা এটি একটি চুক্তি মাত্র। যখন বেতন প্রদান করা হবে তখনই উহা লেনদেন হিসেবে গণ্য হবে। আমরা আরেকটি উদাহরণ বলতে পারি যে কোনো একটি প্রতিষ্ঠানের বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মারা গেল, এটাও কোনো লেনদেন নয়। কেন নয়? ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মারা যাওয়ায় ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় অর্থাৎ অর্থের কোনো প্রভাব পড়েনি, এই জন্যই লেনদেন হবে না। কেননা লেনদেন হতে হলে অবশ্যই তাকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। 3 নম্বর, দ্বৈত সত্তা। লেনদেন হতে হলে এটির 2টি পক্ষ থাকতে হবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। অর্থাৎ যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলা হয় ডেবিট পক্ষ এবং যে পক্ষ সুবিধা প্রদান করে সেটি হচ্ছে ক্রেডিট পক্ষ। যেমন নগদে পণ্য ক্রয় 2,000 টাকা, এই ঘটনাটি একটি লেনদেন, কারণ
এই ঘটনার সাথে দুটি পক্ষ জড়িত, একটি হলো ক্রয়, অপরটি হলো নগদ। 4 নম্বর, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেন হতে হলে প্রতিটি আর্থিক ঘটনা স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে, অর্থাৎ কোনো লেনদেনই অপর কোনো পরবর্তী ঘটনার উপর নির্ভরশীল হবে না। যেমন কালাম 5,000 টাকার পণ্য সালামের নিকট থেকে ক্রয় করল এবং 1 সপ্তাহ পর পরিশোধ করা হলো। এখানে পণ্য ক্রয় ও মূল্য পরিশোধ দুটি পৃথক লেনদেন। 5 নম্বর, দৃশ্যমান ও অদৃশ্যমান। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন 10,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করা হলো, এটি একটি দৃশ্যমান লেনদেন। অপরদিকে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করা হলো, এটি একটি অদৃশ্যমান লেনদেন। 6 নম্বর, ইতিবৃত্তীয় ও ভবিষ্যৎ ঘটনা। যেসব ঘটনা পূর্বে ঘটেছে তাদেরকে ইতিবৃত্তীয় ঘটনা বলে। ব্যবসায়ী লেনদেনের অধিকাংশ ঘটনাই ইতিবৃত্তীয় ঘটনা। যেমন মজুরি প্রদান করা হলো 2,000 টাকা। আবার কিছু কিছু ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, এমন ঘটনাকেও লেনদেন বলা হয়। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 7 নম্বর, প্রামাণ্য দলিল। কোনো আর্থিক ঘটনাকে লেনদেন হওয়ার জন্য অবশ্যই প্রামাণ্য দলিল থাকতে হবে, যেমন ভাউচার, ক্যাশ মেমো ইত্যাদি। 8 নম্বর, পণ্য ও সেবার বিনিময়। কোনো ঘটনা লেনদেন হতে হলে সেক্ষেত্রে পণ্য বা সেবার বিনিময় থাকতে হবে। যেমন 5,000 টাকার পণ্য বিক্রয়, অর্থাৎ এখানে 5,000 টাকার যখন পণ্য বিক্রয় করা হবে, এখানে একটা বিনিময় কার্য সম্পাদন করা হবে। অর্থাৎ আমি পণ্য বিক্রয় করার মাধ্যমে আমার কাছে যেমন নগদ টাকা আসবে, অন্যদিকে আমার পণ্যটাও অন্য কোনো পক্ষের নিকট চলে যাবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা একটা বিনিময় প্রক্রিয়া। 9 নম্বর, হিসাব নিকাশের ভিত্তি। কোনো ঘটনা লেনদেন হিসেবে গণ্য হবে কি না তা নির্ভর করে হিসাব নিকাশের ভিত্তির উপর। হিসাব নিকাশের ভিত্তি 2 প্রকার, অর্থাৎ একটি হচ্ছে নগদ ভিত্তি, যেটাকে ক্যাশ বেসিস বলা হয়, অর্থাৎ আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তি, অর্থাৎ যেটাকে অ্যাক্রুড বেসিস বলা হয়। 10 নম্বর, প্রকৃত দায়। যে দায় পরিশোধ করা এখনও নিশ্চিত হয়নি সেটিকে লেনদেন বলা যাবে না, কিন্তু যে দায় পরিশোধ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রকৃত দায়কেই লেনদেন হিসেবে বিবেচনা করতে হবে। যেমন সম্ভাব্য দায়কে কোনোভাবেই লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। পরিশেষে বলা যায়, উপযুক্ত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকলেই কেবল কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে, অন্যথায় নয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 2টি কোশ্চেন শিখলাম, অর্থাৎ একটি হচ্ছে লেনদেনের ধারণা, আর একটি হচ্ছে ব্যবসায়িক লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 2টি প্রশ্ন থেকে তোমাদের সৃজনশীল অনেক প্রশ্নই থাকবে। পাশাপাশি তোমরা প্রকৃত অর্থে জানতে পারবে যে আসলে কোন ঘটনাগুলো লেনদেন, কোন ঘটনাগুলো লেনদেন নয়, সব ঘটনাগুলো কি লেনদেন কি না, এই বিষয়গুলো, যাবতীয় বিষয়গুলো তোমরা জানতে পারবে। সুতরাং তোমরা এই 2টি প্রশ্ন বাসায় খুব ভালোভাবে পড়ে নেবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে
আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। ধন্যবাদ।